বিএনপি ১৭ বছরে ৩০০ রান করেছে আর ছাত্র জনতা ৩৬ দিনে ৬ বলে ১২ রান করেছে। হ্যাঁ, আন্দালিব রহমান পার্থ সংসদে খুবই ভালো এবং কঠিন বক্তব্য দিয়েছেন, যার বক্তব্যের প্রশংসা করেছেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আন্দালিব রহমান পার্থর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি অনেক ফায়ার করেছেন, তবে ব্যাক ফায়ার অনেকগুলো হয়েছে। মানে ব্যাক ফায়ার বলতে তিনি যেগুলো বোঝাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ বলেন যে আমরা ৩০০ রান করেছে আর ছাত্র জনতা লাস্টে এসে ৬ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়েছে। কিন্তু আন্দালিব রহমান পার্থ হয়তো এটা ভুলে গেছে যে আপনি ৩০০ রান করেন কিংবা ৫০০ রান করেন, লাস্ট যদি এক বলে ১ রান দরকার হয় আর সেই ১ রান যদি করতে না পারে তাহলে কিন্তু ম্যাচটা হেরে যায়। সেখানে ছাত্র জনতা ৬ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়েছে। আপনারা ৩০০ রান করেছিলেন, এটা বাংলাদেশের সবাই জানে, বাট এই ছাত্র জনতা যদি ৬ বলে ১২ রান না করতে পারতো তাহলে আপনাদের ওই ৩০০ রানের কোনো মূল্য থাকতো না। তবে ব্যাকফায়ার বলতে এখানে ব্যাপার হচ্ছে যে আন্দালিব রহমান পার্থ তিনি যে ৩০০ রান করার কথা বলেন, আসলে ৩০০ রান কোথায় দরকার ছিল, কে টার্গেট দিয়েছিল ৩০০ রান করার? আর যদিও তারা ৩০০ রান করেই থাকে, ৩০০ রান করতে তারা সময় নিয়েছিল ১৭ বছর, আর এই ছাত্র জনতা ১২ রান করতে সময় নিয়েছে মাত্র ৩৬ দিন। তার মানে আপনাদের ৩০০ রান করতে ১৭ বছর সময় পার হয়ে গেল, কিন্তু লাস্ট এই ১২ রান হয়তো আগামী ১৭ বছরেও আপনারা করতে পারতেন কিনা এইটা ভরসা করা যায় না। কিন্তু ছাত্র জনতা লাস্ট শেষ সময়ে এসে ৩৬ দিনে ৬ বলে যে ১২ রান করে একটা ম্যাচকে জিতিয়ে দিল, তাদের কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে। তবে আন্দালিব রহমান পার্থ শেষে আবার ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন যে যেসব ছাত্ররা নিজেদেরকে জেনজি হিসেবে পরিচয় দেয় তারা যাতে নিজেকে জেনজি হিসেবে প্রতিষ্ঠিত করে, জামাত হিসেবে যাতে প্রতিষ্ঠিত না করে। এই কথাটা আমরা মনে করি যে হ্যাঁ, আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ ছাত্র জনতাকে জনগণ ছাত্র জনতা হিসেবেই দেখতে চায়, কোনো দলের সাথে এসে তাদেরকে দলের নেজর ধরে চলতে কিংবা দেখতে চায় না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে কোনো দলের সাথে কোনো দলের আদর্শিক যদি মিল থাকে তাহলে তার সাথে তাকে নেজর ভিত্তিক দল বলা কখনোই উচিত না। ধরেন আপনাদের আদর্শের সাথে যদি ছাত্র জনতার আদর্শের মিল থাকে, তারা যদি সমন্বয়ে কাজ করে তাহলে এটাকে আপনাদের নেজর ভিত্তিক দল বলার কোনো ওয়ে থাকে না। তাই দলের সাথে দলের আদর্শিক মিল থাকতেই পারে, কিন্তু কোনো দলই আরেকটা দলের নেজর কখনো হতে পারে না। যদি হতো তাহলে বাংলাদেশে কখনো এনসিপি নামে কোনো দল হতো না। তারা তো জামাতের পিছন পিছন এসেই তারা কাজ করতো, কিন্তু না, তারা জামাতের সাথে লেজুর ভিত্তিক দল হতে চায়নি বিধায় তারা নিজেদের মতো দল তৈরি করেছে, নিজেদের মতো নির্বাচন করলো এবং নিজেদের মতো সংসদে এসে কিন্তু কথাও বলতেছে। এখানে সংসদে আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছে এটা কিন্তু খুবই কঠিন এবং জ্বালাময়ী বক্তব্য। আমরা তার এই বক্তব্যকে অবশ্যই সমর্থন করি, কারণ সংসদের ভিতরে সরকারি দল বিরোধী দলের ভিতরে যে এরকম তর্ক বিতর্ক হবে সেটা ১৭ বছর কিন্তু আমরা দেখতে পাই নাই, বাট এখন দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। আর এই যে সংসদের মধ্যে একটা ব্যাপার নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন জনগণের মাথার ওই ব্রেন গুলো কিন্তু খুলে যাচ্ছে যে কোনটা ভালো কোনটা মন্দ, জনগণ কিন্তু এখন বুঝতে শিখেছে। তো আন্দালিব রহমান পার্থ যখন তার জ্বালাময়ী বক্তব্য দিচ্ছিলেন, আমরা অনেকেই মনে করছিলাম যে তার এই বক্তব্যকে খণ্ডন করার মতো জামাত এনসিপির মধ্যে হয়তো কেউ নাই, তার এই কথার প্রতি উত্তর হয়তো কেউ দিতে পারবে না। কিন্তু না, আন্দালিব রহমান পার্থ সেই বক্তব্যের পয়েন্ট টু পয়েন্ট হাসনাত আব্দুল্লাহ যেভাবে উত্তর দিয়েছেন, বাহ, আসলে হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করতে হয়। তবে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের মাঝখানে বলেছেন যে আন্দালিব রহমান পার্থ সাহেব যেই কথাগুলো বললেন এই ডিবেট তো আমরা ক্লাস 8-9-এ করে এসেছি, যেটা নিয়ে কথা বলতে গেলে 20 মিনিট সময়ের দরকার। যদিও বিরোধী দলকে খুব কম সময় দেওয়া হচ্ছে, তার মধ্যেও হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট তার কথার উত্তর দিয়েছেন এবং তিনি এটাও বলেন যে গ্রামের ভাষায় একটা কথা আছে যে নদী পার হয়ে যাওয়ার পর নাকি মানুষ বলে যে মাঝি কোন দোলা ভাই। তো যাই হোক, এই তর্ক বিতর্ক সংসদের মধ্যে থাকবে, আর এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ বুঝবে যে আসলে কোন দল সঠিক কোন দল ভুল, এবং এই ভুল সঠিকের সমন্বয়ে ফাইনালি যে রেজাল্টটা আসবে তাতে আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে। তাই আমরা চাই আগে যেমন বিরোধী দল এবং সরকার দলের মধ্যে এই ধরনের কোনো ডিবেট হতো না, এই ধরনের তর্ক বিতর্ক হতো না, তারা নিজেরাই যা বুঝতো সেটাই তারা করতো। তাই এখন যে তর্ক বিতর্কগুলো হচ্ছে এই তর্ক বিতর্কগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। তাই আমরা চাই আপনারা ঠিক এইভাবেই সম্মানের সাথে তর্ক বিতর্ক চালিয়ে যান এবং ফাইনালি যে আউটপুটটা আসবে আমরা আশা করব যে সেই আউটপুটটা অন্তত আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।